শীতের দিন, গভীর রাত, আর সাথে ভূতের গল্প। বেশ জমে উঠবে ব্যাপারটা, তাই না? আর গল্পে যদি হয় এক রোমান্টিক পেতনি দেবীর কথা, তাহলে কেমন লাগবে? চলুন শুনে ফেলি আজকের গল্প, পেতনির প্রেম। নীলিমার কথা শুনে আমি খানিকটা হেসে দিলাম। বললাম, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমার ভয় করছে? নীলি কিছু না বলে কেবল আমার দিকে তাকিয়ে রইল। জানালার ওপাশটা বেশ অন্ধকার। আমি নীলির চেহারা পরিষ্কার বুঝতে পারছি না, তবে কেন জানি মনে হয় ওর গভীর চোখ আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ একটা বিস্ময় কাজ করছে। কি বলে যে কেবল মানুষরাই বিস্মিত হতে পারে, অশরীরাও যে বিস্মিত হতে পারে, তা নীলির চেহারা না দেখে আমি ঠিকমতো বুঝতে পারতাম না। নীলি জানালা ভেদ করে আমার ঘরে চলে এলো। যেমন করে আমরা দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকি, সেইভাবে। ব্যাপারটা এমন যেন খুব স্বাভাবিক একটা ঘটনা। অন্য কেউ হলে এতক্ষণে মনে হয় চিৎকার চেঁচামেচি করে কানের পর্দা ফাটিয়ে ফেলত। আমি নিজেকে সামলে নিলাম, তবে সামলে নেওয়াটা এমনি এমনি হয়নি। এখানে ভাড়ায় এসেছি খুব বেশি দিন হয়নি। প্রথমে যখন এখানে ভাড়ায় আসি, ঘর ভাড়া শুনে একটু অবাকই হয়েছিলাম। তার উপর আবার ব্যাচেলার জেনেও আমাকে যখন ভাড়া দিতে রাজি হয়ে গেল, তখন আসলেই একটু অবাক না হয়ে পারলাম না। এমন ফ্যামিলির বাসায় সহজে বাড়ির মালিকেরা ব্যাচেলারদের বাসা ভাড়া দিতে চায় না। অন্য সব ফ্লোরগুলো ভাড়া দেওয়া, কেবল এই ফ্লোর কেউ নেই। তখন অবশ্য কোনো প্রকার সন্দেহ হয়নি। আমি নিশ্চিন্তে উঠে গেলাম। সব থেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাসাটা একদম কাছে, হেঁটে যাওয়ার দূরত্বে। কদিন ভালোই কাটছিল। কেবল সমস্যা ছিল যে রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। ভালোই হতো যে প্রচণ্ড গরম ছিল বাইরে, কিন্তু আমি এসি চালু না করেও ঠান্ডার আরাম পেতাম। আর একটা ব্যাপার যে বাড়ির মালিক প্রতিদিন সকালে এসে আমার খোঁজ খবর নিয়ে যেত। আমার কোনো সমস্যা হচ্ছে কি না, কিংবা আমি ভালো আছি কি না। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারা একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম। তবে আমি যখন বলতাম কোনো সমস্যা নেই, তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হতো যেন বুকের ওপর থেকে 10 মনের একটা পাথর সরে গেল। আমার তারপর থেকে খানিকটা সন্দেহ তৈরি হলো। এখন সন্দেহ তৈরি হলেই তো বাড়ির মালিকের কাছে কি বলা যায় না যে, আঙ্কেল, আপনার বাড়িতে কি কোনো ভূত আছে? আর জানতে চাইলেই উনি কেনই বা বলবেন? তার উপরে বাড়ি থেকে চলে যেতে বলতে পারেন। আমি কেন এত চমৎকার জায়গা ছাড়ব? তবে একদিন পাড়ার দোকানের কাছে জানতে চাইলাম। প্রথমে তো বেটা বলতেই চায় না। তবে আমি ওই ফ্ল্যাটে 2 সপ্তাহের উপরে আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর গলা নিচ করে যা বলল তার সারমর্ম হলো, আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা ভাষায় পেতনি। মেয়েটার নাকি ওখানে মারা গিয়েছিল। মেয়েটার নাম ছিল নীলি। এর আগে ওই ফ্ল্যাটে কেউ নাকি 1 সপ্তাহের বেশি থাকতেই পারেনি। আমি সপ্তাহ 2 কিভাবে আছি এই নিয়ে তার বিস্ময়ের শেষ নেই। আমি হেসে উড়িয়ে দিলাম। সদাই পাতি কিনে নিয়ে হাজির হলাম বাসায়। বাসায় আসার পরেই আমি ব্যাপারগুলো একটু চিন্তা করতে শুরু করলাম। যতই হেসে উড়িয়ে দিই নিজের মনে মনে একটু কিছু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে। আসলে কিছু একটা আছে এই বাসায়, বিশেষ করে ঠান্ডার বিষয়। তাছাড়া আর একটা ব্যাপার আমি আগে লক্ষ্য করিনি, তবে লক্ষ্য করা দরকার ছিল মনে হচ্ছে। আর এমনিতেই বাইরে খাওয়া দাওয়া করি, তবে মাঝে মাঝে চরম ক্ষুধার মুহূর্তে যখন বাইরে যেতে ইচ্ছে করে না, তখন ঘরেই কিছু বানিয়ে নিই।
এই 2 সপ্তাহে 2বার এমন হয়েছে। রাতের বেলা যখন ক্ষুধা লেগেছিল তখন একবার বোম্বাই টোস্ট আর খিচুড়ি রেঁধেছিলাম। সেগুলোর বাসন আমি আধো অবস্থায় রেখেছিলাম সকালে পরিষ্কার করব বলে। সকালে অফিস চলে যাওয়ার ফলে আর করা হয়নি, কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা। পরে আমার মনে হয়েছিল আমি হয়তো সেগুলো পরিষ্কার করে রেখেছি, আমার মনে নেই। যাক, আমি আর বেশি চিন্তা করলাম না। যেই থাকুক, যদি সত্যিই থেকে থাকে তাহলে সে যে আমার কোনো ক্ষতি করবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। যদি ভয় দেখাতো তাহলে এতদিন সামনে চলে আসতো। নীলিকে দেখি আরও সপ্তাহখানেক পরে। আমি অফিস থেকে ফিরে এসেছি সবে মাত্র। সেদিন কাজের খুব চাপ ছিল। বাসায় আস্তে আস্তেই রাত প্রায় 10টা। ঘরে ঢুকে আমার শরীর যেন আর চলছিল না। দরজা থেকে জামা কাপড় খুলতে খুলতে শুরু করলাম। লক্ষ্য করলাম বিছানা। আগে ঘন্টাখানেক ঘুমানোর ইচ্ছে, তারপর অন্য কিছু চিন্তা করা যাবে। খেয়েই এসেছি, সুতরাং কোনো চিন্তা নেই। আমি জুতো মোজা খুলে খুলে এদিকে ওদিকে ফেলতে ফেলতে শোবার ঘরের দিকে এগোচ্ছি। তখনই পেছন থেকে ঠান্ডা মিহি কণ্ঠে একজন বলে উঠল, এত অবসর কেন আপনি? আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। একেবারে যেন চুপ হয়ে দাঁড়িয়ে লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা যেন কাঁপছে। আমার হয়তো প্রথমে ভাবা দরকার ছিল যে অন্য কেউ আমার ঘরে ঢুকেছে, কিন্তু কণ্ঠটিতে এমন কিছু ছিল যে আমার পুরো শরীর কেঁপে উঠল। ঘরের তাপমাত্রা ততক্ষণে অনেক নেমে এসেছে। আমার খানিকটা শীত শীত করতে লাগলো। সেই ভয়ঙ্কর কণ্ঠস্বরটা আমার কানে বাজতে লাগলো। আমি নিজেকে বুঝতে চেষ্টা করলাম যে এটা আমার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। এটা একটা ভালো ভূত, ভালো পেতনি, সুইট পেতনি। খুব বেশি কাজ হচ্ছিল না। প্রবল ইচ্ছে করছিল সামনের ঘরের দিকে দরজা বন্ধ করে দেই, কিন্তু ইচ্ছেটা দমন করলাম। অনেক সাহস সঞ্চয় করে পেছনে তাকানোর প্রস্তুতি নিলাম। আমি ঘুরে তাকিয়ে দেখি এখানে কেউ নেই। তবে আমার ছেঁড়া জামা কাপড় আর জুতো মোজাগুলো সব গোছানো রয়েছে। আমার মনে হলো মেয়েটা চলে গেছে, কারণ তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এরপর মেয়েটার অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার। প্রত্যেকবার আমার অগোছালতার জন্য মৃদু শাসন। আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর ভয় লাগছে না মোটেই। গতকালকে আমি অফিস যাওয়ার আগে একটা ছোট্ট নোট লিখে গেলাম আমার অগোছালো শার্টের উপর, আমি তোমাকে দেখতে চাই। নিজের কাছে কিছুটা হাস্যকর যে আমি একটা পেতনির সাথে দেখা করতে চাচ্ছি। মানুষজন শুনলে কি ভাববে কে জানে। অফিস থেকে ফিরে এসেও তার কোনো খোঁজ পেলাম না। তবে আমার শার্টখানা ঠিকই গোছানো ছিল। রাতে ঘুমোতে যাবার আগে জানালার দিকে তাকিয়েছি, তখনই একটা ছায়া, একটা মূর্তি দেখতে পেলাম। প্রথমে বুকের ভিতর ধক করে উঠলেও সামলে নিলাম পরক্ষণেই। নিজেই এগিয়ে গেলাম সামনে। ছায়াটা তখনও জানালার ওপাশেই রয়েছে চুপচাপ। আমি আগে গিয়ে জানতে চাইলাম, তুমি কি এসেছো? তখনই নীলি বলল কথা। ঘরের আলোতে মেয়েটা যখন এলো আমি খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলাম বহুদিন আমি এত সুন্দর মুখ দেখিনি। আমি কিছুটা সময় কোনো কথা বলতে পারলাম না, কেবল চেয়ে রইলাম। নীলি বলল, কি পেতনির চেহারা দেখে খুব পছন্দ হয়েছে? বলে খুব জোরে হাসতে লাগলো। আমি বললাম, বিশ্বাস হচ্ছে না। আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয় শাকচুন্নি আর পেতনির বিষয়ে তা দেখি পুরোই উল্টো। নীলি আমার দিকে তাকিয়ে বলল, তুমি বেশ সাহসী দেখছি। এর আগে মানুষগুলো বেশ ভীতু ছিল। যাক ভালো, তোমার সাথে টুকটাক কথা বলা যাবে, চাইলে প্রেমও করতে পারো। আচ্ছা তাই? জানি। সুন্দরী পেতনি প্রেম করার সুবিধা কি? কি
পেতনির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবে না, বিয়ে হয়ে যাওয়ারও সম্ভাবনা নেই। এই কথাটা বলার পরেই দেখলাম নীলির মুখ কেবল মলিন হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি যাই। সে কি, কোথায়? আমার কথায় কষ্ট পেলে নাকি? না, ঠিক আছে। না, ঠিক নেই। আমাকে বলবা, তারপর যাবা। নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হয়ে গেলাম। আমি একটা অশরীরীর সাথে আর্গুমেন্ট করতেছি। আমার বলার ধরনে কি না জানি নীলি আবারও হেসে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমরা যা মনে করো আমরা কিন্তু আসলে এতটাও ফ্রি না। তোমাদের যেমন নিজেদের জগৎ আছে, ঠিক আমাদের নিজেদেরও জগৎ আছে। আমাদের সেখানেও থাকতে হয়। তাহলে আমাদের জগতে আসলে যাদের মৃত্যু স্বাভাবিক হয় তাদের সাথে এই জগতের একটা সংযোগ স্থাপন কি করে হয়? ইচ্ছে করেই হয়? পারি না, বুঝেছ? এখানে ইচ্ছে করে থাকি না। বুঝলাম। তা কখন আসবা আবার? আসলেই টের বাবা, এখন যাই। নীলির অনেক কিছু জানা হলো না, তবে মেয়েটা আবার আসবে, তখন ওর সাথে চুটিয়ে আড্ডা দেওয়া যাবে। নীলি যেভাবে জানালা ভেদ করে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। আমি নিজের বিছানার দিকে রওনা দিলাম ঘুমানোর জন্য। আচ্ছা, তোমরা আমাদের কি মনে করো বলো তো? কি আবার মনে করব? এতদিন যা শুনে এসেছি তাই তো মনে করব। কি শুনেছ? কোথায় শুনেছ? না মানে ভূত এফএমে। ভূত এফএমের নাম শুনতেই নীলির মুখটা বিরক্তিতে ভরে গেল। আমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই আর্জেনা ফার্জেকে যদি আমি সামনে পেতাম না, তাইলে তার এই গালে থাপড়াইয়া লাল করে দিতাম। বেটা ফাজিল লেরে একশিস। তার মানে কিছু সত্যি না? অবশ্যই না। তাহলে এই যে এত মানুষ মরে কিভাবে? আশ্চর্য, আমরা কিভাবে জানবো? আমরা কি তাদের মারি নাকি? তারা নিজেরা ভয় পেয়ে মরলে আমাদের কি করার আছে? আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমাদের ভয় দেখাবো? আমি বললাম, আচ্ছা তোমাদের পৃথিবীটা কেমন? নীলি কি যেন ভাবলো, তারপর বলল, কিভাবে বলবো? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। ভালো করে বললে, আমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা তোমাদের মতোই। বলতে পারো একটা পৃথিবীর প্যারালাল ওয়ার্ল্ড থাকে না, ঠিক তেমন। বুঝলাম না। ইদানিং বাসায় এসে আমার একমাত্র কাজ হচ্ছে নীলির সাথে কথা বলা। মেয়েটিও ঠিক যেন আমার জন্য অপেক্ষা করে। আমি বাসায় আসলে দেখতে পাই আমার জন্য বাথরুমে গরম পানি অপেক্ষা করছে। আমি গোসল করে টের পাই আমার ঘরের তাপমাত্রা কেমন ঠান্ডা হয়ে গেছে। আমার বুঝতে কষ্ট হয় না নীলি চলে এসেছে। আগে তো আমরা কেবল আমার শোবার ঘরেই কথা বলতাম। এখন বসার সব জায়গায় আমাদের দুজনের একসাথে চলাচল। টিভি দেখতে দেখতে কিংবা কারেন্ট চলে গেলে বারান্দায় বসে আমাদের কথা চলে। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই একটা অশরীরীর সাথে আমি কিভাবে এত কথা বলি, কেমন করে বলি। আর একটা জিনিস যেটা হয়েছে, নীলি এখন থেকে আসার সময় সাথে করে কি যেন একটা নিয়ে আসে। আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই ঠিক তেমনি প্যাক করা থাকে। তার গায়ে অদ্ভুত ভাষা কি যেন লেখা। ওর কাছে জানতে চাইছিলাম যে এই জিনিসটা কি। ও বলল যে ওদের ওখানকার একটা খাবার লুকিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমরা যেমন পাইপ ঢুকিয়ে জুস খাই, এও সেরকমই পাইপ ঢুকিয়ে খেতে শুরু করলাম। সত্যি বলতে কি, অদ্ভুত স্বাদের জিনিস আমি এর আগে কোনো দিন খাইনি। এরপর থেকে নীলি প্রতিদিন নিয়ে আসতো, বলতে গেলে আমি ওকে নিয়ে আসতে বলতাম। আর সাথে সাথে আমাদের আড্ডা তো চলতোই। নীলি আমাকে বোঝানোর জন্য হাতটা তুলল, তারপর মাথায় কি যেন একটু চুলকালো। তারপর বলতে শুরু করলো, দেখো আমাদের আর তোমাদের পৃথিবীটা কিন্তু
অনেকটা একই রকম। যখন কেউ একজন তার দেহ থেকে মুক্ত হয়ে যায়, তখনই সে আমাদের পৃথিবীতে প্রবেশ করে, কিংবা প্রবেশ করার পথ খুঁজে পায়। বলা চলে ভিতরে সেই প্রবেশ পাওয়ারটা চলে আসে। এবং সত্যি কথা কি, যদি একবার সে এই পৃথিবীতে প্রবেশ করে ফেলে, তাহলে তাদের আর অন্য কিছু মনে থাকে না। আমি বললাম, তাহলে তোমরা আবার এই পৃথিবীতে কেন? আগে একদিন বলেছিলাম, মনে নেই? আসলে যারা একটু অবগাতি পড়ে, তারা সহজে এই পৃথিবীর মায়া ঠিকমতো ছাড়তে পারে না। তাদের পরিত্রাণটা ঠিকমতো হয় না, তাই দুই পৃথিবীর মধ্যেই তাদের বিচরণ চলে। বুঝেছ? বুঝলাম। বাবা, তোমার শরীর ঠিক আছে তো? আমি বাড়িওয়ালার দিকে আরও ভালো করে তাকাই। ভেবেছিলাম দিনকে উনি হয়তো আমার খোঁজ নেওয়া বন্ধ করে দেবেন, বিশেষ করে যখন দেখবেন যে আমি ঠিক ভয় টয় পাচ্ছি না, তার উপর ওনার বাড়ি ছাড়ার কোনো নামও নিচ্ছি না। কিন্তু আমার ধারণা খানিকটা ভুল প্রমাণিত করে দিয়েই বাড়িওয়ালা আমার খোঁজ খবর নিয়মিত করতে লাগলো। একদিন তো আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন যে, তোমার শরীর ভালো তো? জি আঙ্কেল, ভালো। রাতে ঘুম হয় ভালো? জি। ও না, মানে তোমার শরীর কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো, তাই জানতে চাইলাম। না, আসলে অফিসে খুব চাপ যাচ্ছে ইদানিং। ও আচ্ছা। আমার কথা শুনে বাড়িওয়ালার মনে ঠিক পছন্দ হলো না। তিনি ঠিক বিশ্বাসও করলেন না মনে হয়। অন্তত তো তার চোখ দেখে তাই মনে হলো। তিনি আর কিছু জানতে চাইলেন না। তবে একটা ব্যাপার আমার নিজের কাছেও কেমন যেন লাগলো। ইদানিং সবাই বলছে আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে। কারণটা আমি নিজেও ঠিক ধরতে পারছি না। চোখের নিচে কালি, গালের হাড় কেমন যেন বসে যাচ্ছে। কেন যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, এদিকে নীলির সাথে আমার সম্পর্কে যেন আরও একটু ধাপ এগিয়ে গিয়েছে। ও বলতে গেলে আমার বাসার সব কাজকর্ম করে, আমাকে কিচ্ছু করতে হয় না। সব কিছু সঠিক জায়গায় রেখে দেয়। আর প্রতিদিনের সেই অদ্ভুত জুস তো আসেই। আমি বেশ ভালো আছি। মাঝে মাঝে মনে হয় এমন একটা লক্ষ্মী বউ যদি আমার থাকতো, তাহলে কতই না ভালো হতো। আমি কেবল এই কথাটা চিন্তা করেছি, ঠিক সেদিনই ও কথাটা আমাকে বলল। সাথে অনেকটাই দুঃখ করলো। যদি সে বেঁচে থাকতো, তাহলে নিশ্চয়ই আমার বউ হতো। এমন সময় আমাকে অদ্ভুত একটা প্রস্তাব দিল, যা শুনে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম। কেবল অবাকই না, বিস্মিত হয়ে বললাম, এটা কি সম্ভব? যদি তুমি চাও। আসলেই চাও কি না সেটাই হলো ব্যাপার। আমি কেবল বললাম, চাই, অবশ্যই চাই। আমার কেন জানি মনে হলো নীলি আমার কথা শুনে খুব বেশি খুশি হলো। বেশি খুশি। প্রস্তাবটা এরকম যে ওর পক্ষ থেকে আমার পৃথিবীতে আগের মতো আসা সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে নাকি ওর পৃথিবীতে যাওয়া সম্ভব, এবং ওর মতো করে, তবে সাময়িক সময়ের জন্য। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে কাজটা করব। ও কেবল আমাকে বুঝিয়ে দিল, ওর আর আমার ভিতরে পার্থক্য হচ্ছে আমার শরীরটা। এখন কাজটা হবে আমার আত্মাটাকে আমার শরীর থেকে আলাদা করার। যদি আলাদা করতে পারি, তাহলেই নাকি সম্ভব। নীলি আমাকে যা বলল তার অর্থ হচ্ছে মানুষের আত্মাটা শরীরের সাথে আটকে থাকে কেবলমাত্র মনের জোরের কারণে। মন নাকি অবচেতনভাবে জোর খাটিয়ে নিজেকে শরীরের ভেতর আটকে রাখে। এখন আমার মনের উপর জোর সৃষ্টি করতে হবে, যাতে করে আমি যেন আমার আত্মাকে বের করতে পারি। শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাবে। প্রতিদিন ঘুমানোর আগে খুব করে চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোথায় কি। এইভাবে সপ্তাহখানেক চেষ্টা করেও যখন কোনো লাভ হচ্ছিল না, তখন একদিন নীলিকে চোখের পানি আটকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখলাম। অনেক কষ্টে সে আমাকে কেবল বলল,
বেঁচে থাকতে তার কোনো ইচ্ছে পূরণ হয়নি, মরে গিয়েও হবে না। কেন জানি ওর কান্না মিশ্রিত চেহারা সহ্য হলো না, নিজের উপর খুব রাগ হলো। ঠিক ওই দিনই কিছু একটা হলো। ঠিক রাত 3টের দিকে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠেই দেখি চারিপাশে কেমন আবছায়া আলোর মতো কিছু একটা খেলা করছে। কিন্তু আমি যতদূর খেয়াল ছিল, আমার ঘরটাতে কোনো সময় পুরোপুরি অন্ধকার হয় না। আশেপাশে ঘরে আলো এসে ঘর একেবারে আলো থাকে সারা রাত। আলোটা কেমন অপরিচিত মনে হলো। অন্তত আমার জীবদ্দশায় এমন আলো আমি কোনো দিন দেখিনি। এই আলোর ব্যাখ্যা কোনোভাবেই দেওয়া সম্ভব না। তবে আস্তে আস্তে আমি টের পেলাম জায়গাটা আসলেই আমার শোবার ঘরটাই এই অদ্ভুত আলোর কারণে অন্যরকম লাগছে। নিজের ঘরের আসবাবপত্র, জানালা, দরজা সব চিনতে পারলাম একটু পরে। আমি এদিক ওদিক তাকিয়ে একটু নড়তেই কেমন যেন নিজেকে খুব বেশি হালকা মনে হলো। নিচে তাকিয়ে আমার চোখ আকাশে উঠল। ঠিক নিচে কেউ শুয়ে আছে, দেখতে হুবহু আমার মতো। এমনকি আমি রাতের বেলা যেটা পরে ঘুমিয়েছিলাম সে সেই পোশাকটাই পরে আছে। আমি কিছুটা অবিশ্বাস্য চোখে নিয়ে তাকিয়ে রইলাম সেদিকে। তাহলে তাহলে সত্যি কাজ হয়েছে। এবার নীলির কাছে যাওয়া যাবে, নীলির দেশেই আমি প্রবেশ করতে পারবো। সত্যি কি পারবো? আমি যেই না আর একটু নড়তে যাব, তখনই দেখলাম একটা কিছু দড়ি জাতীয় জিনিস দিয়ে আমার ঠিক পায়ের কাছ থেকে আটকানো, এবং সেটা আমার ঘুমন্ত শরীরের পায়ের কাছে আটকানো অনেকটা শেকলের মতো। ওটা দিয়ে আমার দেহের সাথে আটকে আছি। আমি কিছু সময় টানাটানি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেটা খুলল না, কিংবা খোলার কোনো লক্ষণও দেখলাম না। ঠিক সেই সময় নীলিকে দেখতে পেলাম। ওর হাতে সাদা ফলওয়ালা একটা কুঠার জাতীয় কিছু। আমার দিকে তাকিয়ে হাসলো, তবে ওর হাসির ভিতর কেন জানি কোনো প্রাণ দেখতে পেলাম না, বরং সেখানে কেমন যেন একটা তাড়াহুড়ো ভাব। নীলি বলল, এটা কেটে ফেলতে হবে, কোনো ক্ষতি হবে না তো? আরে না, কোনো সমস্যা নেই। আমার কথার উপর ভরসা নেই। আমার অবশ্য আরও একটু চিন্তা ভাবনা করার ইচ্ছে ছিল। এইভাবে কেটে ফেলা কি ঠিক হবে? আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার শরীরের সাথে আমার আত্মার বন্ধন, কেবল মন না। এটাই হচ্ছে প্রধান, যেটা আমাকে আমার শরীরের সাথে আটকে রেখেছে। এখন এটা যদি ছিঁড়ে ফেলি, তখন আমি আবার ফিরে যেতে পারবো তো আমার শরীরে? নীলি যখনই আমার ঘুমন্ত শরীরের দিকে এগিয়ে গেল, তখনই একটা কাজ হলো। আমার শোবার ঘরের দরজা হাট করে খুলে গেল। দরজার দিকে তাকিয়ে দেখি সেখানে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, সাথে আর একজন। তাকে চিনতেও আমার খুব বেশি কষ্ট হলো না। আমাদের এলাকার মসজিদের ইমাম। দরজা খুলে কেউ আমার দিকে তাকালো না, এমন ভাব যেন আমাকে তারা দেখতেই পাচ্ছে না। তাদের চোখ আমার ঘুমন্ত শরীরের দিকে। বাড়িওয়ালা খুব উত্তেজিত হয়ে কিছু একটা বলল, কিন্তু আমি আবছাভাবে শুনতে পেলাম। মনে হলো যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। কেবল একটা কথাই কানে গেল। বাড়িওয়ালা বলছে, দেরি হয়ে গেল নাকি? হুজুর বলল, না, মনে হয় এখনো শরীর গরম। তারপর হুজুর আমার শরীরের দিকে এগিয়ে এসে হাত স্পর্শ করল। সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর কেঁপে উঠল। নীলির দিকে তাকিয়ে ওর মুখটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। তারপর হুজুর পানি জাতীয় ছিটালো আমার উপর। আমার আর কিচ্ছু মনে নেই। সকালবেলা করে ঘুম থেকে উঠলাম, তাকিয়ে দেখি বাড়িওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ খোলাতে তার মুখে একটা দুশ্চিন্তার রেখা কমে গেল। আমি ঠিক বুঝতে পারলাম না কি হলো। আর বাড়িওয়ালা আমার ঘরে কি করছে? রাতের ঘটনাগুলো কেমন আবছা আবছা মনে আছে। একটু পরে
পাড়ার মসজিদের ইমাম এসে আমাকে দেখলেন, আমাকে গত রাতের ঘটনা বললেন। আমি নাকি রাতে বেশ চিৎকার চেঁচামেচি করেছিলাম। সেই শুনেই বাড়িওয়ালা আমার দরজার সামনে এসেছিলেন। তিনি আগে থেকে আঁচ করেছিলেন যে কিছু একটা হয়েছে আমার। সোজা গিয়ে ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব জানতে চাইল, ওই মেয়েটার সাথে কতদিন কথা বলো? এই মাসখানেকের উপর। ও কি তোমাকে কিছু খেতে দিত? মানে সাথে করে কিছু নিয়ে আসতো? ওটা দিয়েই তোমাকে বশ করেছে। তোমার চিন্তা ভাবনাটাকে বশে এনেছে। যাই হোক, এখন অনেকটা ভালো আছো। সময় মতো না এলে অনেক ক্ষতি হয়ে যেত। তুমি হয়তো আর বেঁচে থাকতে না। এখানে আর থেকো না, বুঝলে? ওই দিনই বাসা ছেড়ে দিলাম। জিনিসপত্র আপাতত থাকুক, আমি কেবল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এক বন্ধুর বাসায়। অন্য বাসা না খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সিএনজিতে হঠাৎ কি মনে হতে ব্যাগটা খুলতেই দেখলাম আমার জামা কাপড়ের ভিতরে এক টুকরো কাগজ। সেখানে কেবল একটা লাইন লেখা, তোমাকে কাছে পেতে চেয়েছিলাম, হয়তো একটু অন্যায় পথে। এটাই কেবল আমার অপরাধ ছিল, আর কিছু লেখা নেই। আমি কাগজটা দুমড়ে মুচড়ে ছুঁড়ে দিলাম বাইরে। পেতনির ভালোবাসা পাওয়ার থেকে বেঁচে থাকাটা আমার কাছে বেশি আনন্দের মনে হলো। বন্ধুরা, গল্পটি তো আজ এখানেই সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো পেতনির প্রেম গল্প? পড়তে চান নাকি এমন সুন্দরী পেতনির প্রেমে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।